আসসালামু আলাইকুম, হ্যালো ইসমি সাইমা টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যাচ্ছি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সবচেয়ে প্রাচীন জনপদ পঞ্চগড়ের উদ্দেশ্যে। যারা আমার চ্যানেলে নতুন, ডেসক্রিপশন বক্সে আমার আগের বার পঞ্চগড়ের জার্নি সবকিছু বিস্তারিত পেয়ে যাবেন, দেখে নেবেন। ট্রেন কিন্তু 8:30 থাকলেও আমরা রওনা দিতে দিতে প্রায় 10টা 10:30 বেজে গিয়েছিল। এসি চেয়ার ছিল, জনপ্রতি 1300 সামথিং ভাড়া নিয়েছিল। খাবার আমরা নিইনি, বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম, কারণ ওদিন আমার জন্মদিন ছিল, তাই আমার মা রান্না করেই দিয়েছিল। ট্রেন জার্নিটা প্রায় 12 ঘন্টার ছিল। আর আমি বলবো, যদি আপনাদের পসিবল হয় আপনারা বাসেই যাওয়া আসা করবেন। ট্রেন জার্নিটা মোটেও সুবিধাজনক ছিল না। আমরা প্রায় 8টার দিকে পৌঁছাই হচ্ছে পঞ্চগড় শহরে। সেখান থেকে আমরা সোজা রওনা দেই আমার হাজব্যান্ডের নানু বাসায়, যেখানে আমরা উঠবো। সেখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে লাগেজ টাগেজ সব রেখে আমরা আমাদের যে ভ্রমণের জায়গাগুলো সেগুলো ঘুরতে বের হব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন স্পটে ঘুরতে পারবেন। আগের ব্লগে কিছু পেয়ে যাবেন, বাকিগুলো এই ব্লগে দিয়ে দিচ্ছি। প্রথমেই গিয়েছিলাম হচ্ছে পঞ্চগড় রক্স মিউজিয়াম। এটা পঞ্চগড় শহরের খুব কাছে অবস্থিত ছিল। পঞ্চগড় শহরের দিকে এসে যে কোনো অটোওয়ালাকে বললে আপনাকে এখানে নিয়ে যাবে। এটি অবস্থিত হচ্ছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে। 1997 সালে এই কলেজের প্রফেসর কর্তৃক এই জাদুঘরটি স্থাপিত করা হয়। ওনার নাম ডক্টর নাজমুল হক। রক্স মিউজিয়ামের ভিতর ও বাহিরে মিলিয়ে অনেক রকম পাথর থেকে নিয়ে শুরু করে পাললিক শিলা, নুড়ি পাথর, সিলিকা নুড়ি, সিলিকা বালি, হলুদ ও গাঢ় বালি, খনিজ বালি, সাদা মাটি, তরঙ্গায়িত চ্যাপ্টা পাথর, লাইমস্টোন, পলি ও কুমোর মাটি, কঠিন শিলা, এগুলো সব পেয়ে যাবেন। এছাড়াও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ব্যবহার্য গৃহস্থালির যে জিনিসপত্র, চাষাবাদের উপকরণ ও ধর্মীয় উপাসনা নানাবিধ দ্রব্যাদিও এখানে সাজিয়ে রাখা আছে। 1000 বছরের পুরনো 2টি নৌকা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এগুলো ব্যবহার করা হতো বলে গবেষকরা মনে করেন। কিন্তু বাহিরের দিকে পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল দেখে কিছুটা হতাশ হই। এগুলো যদি আসলে ভালো মতো সংরক্ষণ করা যেত তাহলে আরো ভালো লাগতো। যদিও সারা বছরই দর্শনার্থীতে ভরপুর থাকে এই জায়গাটি, কিন্তু শীতকালে এটি বেশি থাকে, কারণ হচ্ছে অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেন, তখন এই জায়গাটিও দেখে যায়। তার জন্য শীতকালে এই জায়গাটি দেখার জন্য ভিড় থাকে বেশি। আপনারাও পঞ্চগড়ে ঘুরতে আসলে যেসব দর্শনীয় স্থানগুলো দেখবেন তার মধ্যে এটিকে আপনাদের লিস্টে অ্যাড করে রাখতে পারেন। ঘুরে ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ভালো হবে, ওরা অনেক কিছু দেখতে পারবে। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, 1922 সালে নির্মিত ঘরের বেড়া হিসাবে ব্যবহার করা বাঁশের বেড়া, যেটার মধ্যে হাতি, ফুল, মাছ, ছাত্রা, ঘোড়া প্রভৃতির নকশা আছে। চাইলে কিন্তু একবার ঘুরে আসতেই পারেন বাংলাদেশের এই ব্যতিক্রম ধর্মী জাদুঘরটি। এবার আমাদের কাঞ্চনজঙ্ঘা কপালে জুটেনি, তো কাঞ্চনজঙ্ঘা দেখা বাদ দিয়ে আমরা চলে যাই হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে। সমতলের চা বাগান খ্যাত পঞ্চগড়ের এমনই এক ব্যক্তি মালিকানাধীন চা বাগানের মাঝে অবস্থিত ইউরোপের আদলে তৈরি এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেট বাংলো। বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান কিন্তু এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট পঞ্চগড়ে আসলে এই জায়গা কেউ মিস করতে চায় না, কিন্তু এই জায়গার সমস্যা হচ্ছে এই জায়গায় পারমিশন নেওয়া লাগে, বিশেষ রেফারেন্স ছাড়া আসা যায় না। এগুলো হচ্ছে ভাঙা চূড়া, এখন ভাঙা। বাসাগুলো সুন্দর করে বানানো, এটা ওনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যবহারের জন্যই বানানো বাসাগুলো, তাই ব্যক্তিগত পারমিশন লাগে। তো এটা আর কি আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরে ফিরে দেখাচ্ছে। আপনারা যদি পারমিশন নিয়ে আসতে পারেন আরো সুন্দর করে দেখতে পারবেন। দৃষ্টিনন্দন গেট দিয়ে ভেতরে ঢুকেই হাতের ডান দিকে আপনার জন্য অপেক্ষা করছে লতা পাতায় ছায়া অন্ধকারাচ্ছন্ন একটা প্রবেশ পথ, যেটা বর্তমানে বন্ধ আছে। গাছগাছালির ভিড়ে এরকম দৃষ্টিনন্দন কটেজ আপনাকে মুগ্ধ করবে। ব্রিজ থেকে শুরু করে হাঁটার রাস্তা, লেক, বিশ্রামাগার, বাংলো, কাঠের কটেজ সবকিছুতেই আভিজাত্য আর নান্দনিকতার স্পষ্ট ছাপ পাবেন। পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় রসনপুরের গ্রামে এটি অবস্থিত। শহর থেকে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের দূরত্ব আনুমানিক 55 কিলোমিটার। পরের গন্তব্য হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ। এটা প্রায় 400 থেকে 600 বছরের পুরাতন। চাইলে একটু পজ দিয়ে বিস্তারিতটা দেখে নিতে পারেন। এটি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থিত। মসজিদটির দেয়ালের টেরাকোটা ফুল ও লতাপাতা নকশা খোদাই করা রয়েছে। মসজিদটির সম্মুখভাগে আয়তকার টেরাকোটার নকশাসমূহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে একটির সাথে অপরটির কোনো মিল নেই, প্রত্যেকটি পৃথক পৃথক। তার পাশেই পাবেন একটি পুকুর, যেখানে খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা আছে। এই শাহী মসজিদ থেকে কিছু দূর এগিয়ে গেলেই পাবেন আটোয়ারী ইমামবাড়া। শিয়াদের কাছে গুরুত্বপূর্ণ এই ইমামবাড়া বর্তমানে অব্যবহার্য ও পরিত্যক্ত। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি পুরাকীর্তি। এর অভ্যন্তরে একটি কক্ষ আছে। কক্ষের চারপাশে খোলা স্থান বা বারান্দা, যার পর রয়েছে খিলান স্তম্ভ। ইমামবাড়াটি এক গম্বুজ বিশিষ্ট। এটি লাল ইটের তৈরি। চারপাশে বেশ খানিকটা খোলা জায়গা, যা প্রশস্ত ও অনুচ্চ ইটের দেয়াল দিয়ে ঘেরা। পূর্ব দিকে রয়েছে প্রবেশ তোরণ।
এখানেই সংলগ্ন স্থানে অনেকগুলি কবর আছে, কবরগুলি বাঁধানো। এর পরের গন্তব্যস্থলটি হচ্ছে পঞ্চগড়ের 12 আউলিয়ার মাজার। এটি পঞ্চগড় উপজেলা সদর হতে 9 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। মির্জাপুরে 12 আউলিয়ার মাজার খ্যাত যে জায়গা আছে, আমরা এখন সেখানে আছি। কিন্তু 12 আউলিয়ার এক একজনের কবর এক এক দিকে আছে। যেমন আমার পিছনে এখানে একটা আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, দূরে পতাকা লাগানো আছে, ওদিকে একটা, এরকম এক একটা আমি দেখাচ্ছি সবকিছু। এই যে একটা, ওইখানে একটা ফেলে আসছি, তারপর এই যে একটা, ওই যে একটা। ইরান থেকে আগত 12 জন ওলি খাজা বাবার নির্দেশে চট্টগ্রাম সহ পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে আস্তানা গড়ে তুলে ইসলাম ধর্ম প্রচার শুরু করে। পরে স্থলপথে রওনা হয়ে ইসলাম প্রচার করতে করতে উত্তরবঙ্গের শেষ প্রান্তে এসে পৌঁছান। আটোয়ারির মাটিকে পূর্ণভূমিতে পরিণত করে সময়ের বিবর্তনে অলিদের এখানেই সমাহিত করা হয়, গড়ে ওঠে 12 আউলিয়ার মাজার। প্রতি বছরই বাংলা সনের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 12 আউলিয়া মাজার শরীফের ওরস মোবারক বহু পূর্ব হতে অনুষ্ঠিত হয়ে আসছে। এই দিন ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত ও তোবারক বিতরণ করা হয়। প্রায় 30 থেকে 40 হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে এই দিনটিতে মাজারে এসে মানত করেন। গরু, ছাগল, মুরগি, চাল ও নগদ অর্থ ইত্যাদিও দান করেন। মাজারের প্রধান ফটকটির সামনে আমরা একজন ভক্তকে পেয়ে যাই, উনার মুখ থেকেই শুনে নেই এর বিস্তারিত। এখানে কি আপনি কোনো দায়িত্বে আছেন নাকি? হলো না, এখানে কোনো দায়িত্ব না, এখানে আছি বাবা। আচ্ছা, মানে আপনি এখানে এই মাজার শরীফে আসছেন আমাদের মতো? আচ্ছা, এই বগুড়া মাহিষর বলকি রহমতুল্লাহ আলাইহির দর্শন থেকে আসছি। এখানে একটু দর্শন দেওয়ার উচিত ছিল আমার, তাই একটু পরে হয়ে গেছে, আর আগে আসার উচিত ছিল। 12 জন যে আউলিয়ার কবরস্থান আছে এই সম্পর্কে কিছু জানেন? দাদা তো বহু বছর আগে আসছে, প্রায় 5-7 বছর, 1000 বছর আগে ওনারা এখানে দিন ইসলাম প্রচার করার জন্য ওনারা আছে। এখন ওনাদের কবরগুলো কোথায় আছে এটা তো জানেন? হ্যাঁ, এখানে কজন আছে? এখানে ভিতরে আছে 2 জন। এখানে 2 জন। এনারা বড়, আমির ছিল। আচ্ছা আচ্ছা। আর ইনি হচ্ছে ওনার পরে এই পিছনেরটা। হ্যাঁ, তৃতীয় জন ওই পুকুরের ওই কর্নারে, এই কোণায়। এই যে পিছনে। এইভাবে 12 জনের কবরই ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কাছাকাছি। সাজানো ওনাদের শখের যা হিসাব ওনারা যেভাবে বলে গেছে ঠিক ওইভাবে হ্যাঁ কবর বা দাফন যেটা বলা হয় তাদেরকে সমাহিত করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কাঞ্চনজঙ্ঘা যেহেতু এবার আমরা দেখতে পারিনি, তাই সেই হতাশা নিয়ে আমরা পঞ্চগড় থেকে ঢাকায় চলে আসি। আগের বার দেখতে পেয়েছিলাম, তা আপনারা চেষ্টা করবেন অক্টোবর মাসের থেকেই আসার, কিন্তু অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদিও বলে দেখা যায়, কিন্তু কুয়াশার জন্য আসলে দেখতে পারবেন না বেশি শীত পড়লে। এবার শীতে আপনারা কোন কোন জেলায় ঘুরলেন কমেন্ট করতে ভুলবেন না। এই সমতলের চা বাগান থেকে বিদায় নিচ্ছি। পরের পর্বটি থাকবে পঞ্চগড়ে আপনারা গেলে কি কি খেতে পারবেন সেটা নিয়ে। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।